অফিসার বসাক ফোন হাতে নিয়ে ওদের টেবিলের কাছে এসে বললেন, অনিন্দ্যবাবু বাড়ি চলে গেছেন। অফিসার বসাক বসে পড়লেন এক পাশে। বিয়াস বলল, থ্যাংক ইউ অফিসার। তারপর কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, আমাকে দেখে অবিনাশ মুখার্জি ভীষণ সহজভাবে কি বলেছিলেন জানেন? উনি বলেছিলেন, যাকে দিয়ে আমাকে খুন করতে পাঠিয়েছিলেন সে নাকি ওখানে গিয়ে নিজে অন্য একটা কাজে জড়িয়ে পড়েছিল, তাই আমাকে সরাবার জন্য সে আরেকজন লোককে দায়িত্ব দিয়েছিল। সেই আরেকজন লোক আমার গাড়ি চিনে রেখেছিল আর আমার ফেরার সময়টুকু জেনে রেখেছিল। ভুল করে ফেলল। বিয়াসের ঠোঁটে হাসি, সেই হাসি দুঃখের। বিয়াস বলল, অবিনাশ মুখার্জি আরো কি বলেছিলেন শুনবেন? গাড়ি অ্যাক্সিডেন্টের পর সবাই যখন খোঁজ খবর নিচ্ছিল সৌনকের, তখন খুনি আবিষ্কার করেছিল যাকে সে ফেলে দিয়েছে সে একজন ছেলে, অথচ সে জেনেছিল যাকে খুন করতে হবে সে একজন মেয়ে। সে বুঝতে পেরেছিল সে ভুল করেছে, সে সঙ্গে সঙ্গে অবিনাশবাবুকে জানিয়েছিল। তারপর অবিনাশবাবুর কথা মতোই সে সৌনককে ওর বাড়িতে নিয়ে গিয়ে জলের ট্যাঙ্কে ওর বডি ডুবিয়ে রেখেছিল। সৌনকের বাড়িতে নিয়ে যাওয়ার সময়ও সৌনকের সেন্স ছিল, তখনও হাসপাতালে নিয়ে গেলে এতদিন সে বেঁচে থাকত। কিন্তু কি নিষ্ঠুর ওরা, বাঁচতে দিল না সৌনককে। এই কথাগুলো শুনতে শুনতে না আমার আমার মাথা গরম হয়ে উঠেছিল। আমি ওনার মুখে আমি যন্ত্রণা দেখতে চাইছিলাম, রক্ত দেখতে চাইছিলাম, ক্ষত চাইছিলাম। আমি তাই নিজের অজান্তেই কখন যেন টেবিলের পাশের বড় হাতুড়িটা দিয়ে ওনার মাথায় আঘাত করলাম। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল না সারা মুখে। আমি আমি তারপর আঘাত করলাম কপালে, এবড়ো খেবড়ো করে দিলাম সম্পূর্ণ কপাল। রক্তে অবিনাশের মুখ ভরে গেল। আমার খুব ভালো লাগছিল, আমার ভীষণ ভালো লাগছিল, আমার ভালো লাগছিল খুব। আমার মায়ের মুখ, চোখ, নাক যেভাবে থেঁতলে গিয়েছিল, ওই লোকটা যেভাবে থেঁতলে দিয়েছিল আমার মায়ের মুখ, চোখ, নাক, ঠিক সেইভাবে আমি ওর মুখ, চোখ থেঁতলে দিতে লাগলাম অনেকক্ষণ ধরে, পরের পর প্রাণ ওর আগেই চলে গিয়েছিল। অবিনাশবাবুর প্রাণ কখন চলে গিয়েছিল, কিন্তু রক্তাক্ত কলা গাছের মতো তিনি হাঁচড়ে পড়েছিলেন মেঝেতে। আমার শরীরে জামায় তখন রক্ত। আমার খুব ভালো লাগছিল, প্রতিটা আঘাতের মুহূর্তে ফিনকি দিয়ে রক্ত লাগছিল আমার জামাতে। আমি সেদিন অনিন্দর শার্ট পরে বেরিয়েছিলাম বাড়ি থেকে, যার ছেঁড়া বোতামটা আপনারা উদ্ধার করেছিলেন অফিস ঘর থেকে। ওইটা খুন করার পর অনেকক্ষণ আমি চেয়েছিলাম বিলাসবাবুর মুখের দিকে। তারপর একসময় দেখলাম ওনার মুখে যন্ত্রণা, ক্ষত, রক্ত। আমি যেগুলো দেখতে চেয়েছিলাম দেখলাম। কি ভালো লাগছিল, ভালো লাগছিল। কত রক্ত। আমার মায়ের মুখটা মনে পড়ছে, আমার মায়ের মুখটা। তারপর দেবজ্যোতি একসময় আমাকে তাড়া দেওয়ায় আমি সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। দেবজ্যোতি মেন গেটের বাইরে অপেক্ষা করছিল। আমি যেভাবে এসেছিলাম সেভাবে আর কোনো দিকে না গিয়ে নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে গিয়েছিলাম নিচে। তারপর মেন গেট খুলে বাইরে বেরোতেই দেবজ্যোতি আমাকে দেখে চমকে উঠেছিল। ও ভাবতে পারেনি আমি খুন করতে পারবো। ও ভাবতে পারেনি, আমিও ভাবতে পারিনি। মেরে ফেলেছিলাম। সেদিন দেবজ্যোতি আর আমার সঙ্গে কোনো কথা বলেনি। আমারও সেই মুহূর্তে আর কোনো কথা আসছিল না। ও ভাগ্যিস কোনো কথা বলেনি।
ওকে নামিয়ে দিয়ে আমি গাড়িতেই শার্টটা চেঞ্জ করে নিয়েছিলাম। মাঝ রাস্তায় যেতে যেতে হাতুড়িটাকে তিস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপর অত রাতে পুরো রাস্তা একা ড্রাইভ করে আমি বাড়ি ফিরেছিলাম। আবার সকাল হতেই ভালো বউ সেজে চলে এসেছিলাম ও বাড়িতে অবিনাশ মুখার্জির মৃত্যুর শোক পালন করতে। বিয়াস থামল। অনেকক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ছাড়লেন অফিসার ব্যানার্জি। বিয়াসের থেকে পারমিশন নিয়ে একটা সিগারেট ধরিয়ে বললেন, একটা প্রশ্নের উত্তর দেবেন মিসেস মুখার্জি? বিয়াস ছোট করে বলল, বলুন। অফিসার ব্যানার্জি বললেন, খুন করার পর মুহূর্তেই আপনার একবারের জন্য কি মনে হয়েছিল যে আপনি এটা ঠিক করেননি, বা আফসোস হয়েছিল এটা কি করে ফেললেন ভেবে? বিয়াস স্পষ্ট করে দুদিকে মাথা নাড়ল, বলল, খুনের আগের মুহূর্তেও আমি যেমন ভাবিনি খুন করব, খুনের পরের মুহূর্তেও ভাবিনি কেন এটা করলাম, করে কোনো ভুল করে ফেললাম। কোনো প্রশ্ন আসেনি আমার মাথায়। মুহূর্তের জন্যও আমি আফসোস করিনি, কোনো অনুশোচনাও আমার হয়নি। অফিসার ব্যানার্জি উঠে দাঁড়ালেন। বিয়াস অফিসার বসাককে জিজ্ঞেস করলেন, রেকর্ডারে অবিনাশ মুখার্জির নিজের মুখে সবটা রেকর্ড করা আছে। আপনি অবশ্যই বিকাশ তামাংয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমি তাহলে আপনাদের সঙ্গেই যাব তো? অফিসার ব্যানার্জি বললেন, আপনি বাড়িতে ফোন করবেন, আপনি চাইলে একজন উকিল ঠিক করতে পারেন। বিয়াস উত্তর দিল, না, আমি শুধু একবার অনিন্দকে দেখতে চাই। ওকে কাল একবার আসতে বলবেন। গাড়িতে ওঠার আগে অফিসার ব্যানার্জি উত্তর দিলেন, বলবো। পরদিন সকালে অনিন্দ কিছু জরুরি ডকুমেন্টস মেল করে হাসপাতালে পাঠিয়ে দিল। তারপর ব্যাগে জামা কাপড়ের সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিচে নেমে এল। গাড়িতে ব্যাগ রেখে বাড়ির সবার সঙ্গে একবার করে দেখা করে বিদায় জানিয়ে উঠে বসল গাড়িতে। অনিন্দ কলকাতার চাকরি ছেড়ে দিল। ও চলে যাচ্ছে মালবাজারে। ওখানেই থেকে যাবে ও, বিয়াসের বাবার কাছে। ওখানে নিজের জন্য একটা কাজের ব্যবস্থাও নিশ্চয় করে ফেলল। কাল রাতে অফিসার ব্যানার্জি এ বাড়িতে এসেছিলেন। বাড়ির সবার সঙ্গে বসে অনিন্দ একটা রেকর্ড শুনেছিল। নিজের জীবনের সব থেকে প্রিয় মানুষটার জীবনে অভিশাপের মতো নিজের বাবাকে দেখতে পেয়ে সেই বাবার বাড়িতে থাকার প্রবৃত্তি তার সারা জীবনের মতোই ঘুচে গিয়েছিল। বিয়াসের বাবাকে নিজের সবটা দিয়ে আগলে রাখার মধ্যে দিয়ে অনিন্দ প্রায়শ্চিত্ত করতে চায় না, ক্ষতিপূরণও চায় না, একই ব্যথার শরিক হতে চায়। কিন্তু বিয়াস কি সেটা বুঝবে? ও কি এটাকে দয়া মনে করবে না? আর তাছাড়া অনিন্দ কি সত্যি পারবে ওর সমস্ত ব্যথার শরিক হতে, যে ব্যথাও কখনো অনুভব করেনি, যে ব্যথার অপরাধী একদিক দিয়েও নিজেও, কারণ সেই পাপীর রক্ত বইছে তার শরীরে। গাড়ি চালাতে চালাতে অনিন্দ এইসব কথাই ভাবছিল। ও ঠিক করল বিয়াসকে ওর নিজের চাকরি ছাড়া এবং ওর বাবার কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত জানাবে না, বরং অপেক্ষা করে যাবে বিয়াসের ফিরে আসার। ভাবতে ভাবতেই অনিন্দ পৌঁছে গেল গেটে। ভেতরে ঢুকে একটু অপেক্ষা করতেই বিয়াস উঠে এলো ওর কাছে। বিয়াসের দিকে অপলক দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো অনিন্দ। দুজনের কেউই কোনো কথা বলল না অনেকক্ষণ। অনিন্দ অস্ফুটে বলল, ক্ষমা চাইছ? চেও না, আমিও তো চাইছি না বিয়াস। বিয়াস আলতো স্বরে জানতে চাইল, তুমি আগেই জানতে পেরেছিলে? অনিন্দ নরম স্বরে বলল, না তো, দেরিতে বুঝেছিলাম। আমার ওই আকাশি শার্টটা তো তুমি পরতে ভালোবাসতে, তোমার কাছেই থাকতো। আসার দিন তুমিই সঙ্গে করে এনেছিলে। এরপরেও না বোঝাটা কি খুব অস্বাভাবিক বিয়াস? কিন্তু বিয়াস, আমি তো সব স্বীকার করে নিয়েছিলাম। তুমি কেন জড়িয়ে পড়লে? তোমার স্বপ্ন
তোমার পড়ানো কলেজ। কেন বিয়াস, কেন কেন আমাকে যেতে দিলে না? বিয়াস উত্তর দিল, এটা আমার প্রাপ্য অনিন্দ। যার যা প্রাপ্য তাকে তা মাথা পেতে নিতেই হবে। অনিন্দ আহত স্বরে বলল, এটা এটা তোমার প্রাপ্য বিয়াস, সুন্দর করে বাঁচাটা নয়। বিয়াস উত্তর দিল, জীবনে প্রথম একটা কাজ যা ভেবে করিনি, আর প্রথম একটা কাজ করেছি যার উল্টো দিকটা কেমন হতো সেটা ভাবতে আমার ইচ্ছে করে না। জীবনে প্রথম একটা সিদ্ধান্ত নিয়েছি যার জন্য সারা জীবন আমার কোনো আফসোস হবে না। ধরে নাও এটা আমার কর্তব্য ছিল অনিন্দ। আসি। আলতো হাত নেড়ে এগিয়ে গেল বিয়াস। ওদের দেখা করার সময় ফুরিয়ে এসেছে। অনিন্দর আর বিয়াসকে বলা হলো না যে ওদের দেখা হওয়ার জন্য অনন্তকাল পড়েই রয়েছে।